দুই টুকরো কমলা খাওয়ায় হাত পা বেঁধে কিশোরকে পেটালেন শিক্ষক। জোটে যাবে না নাহিদদের দল, প্রার্থী দেবে ৩০০ আসনে। জাতিসংঘ ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র। এবং সর্বশেষ জানাবো, দেশ কঠিন সময় পার করছে বলেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশ কঠিন সময় পার করছে বলছেন জিএম কাদের। কূটনীতিক ও রাজনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। সেখানে ইফতার পূর্ব বক্তব্যে জিএম কাদের বলছেন, দেশ ও জাতি কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এখন বড় চ্যালেঞ্জ। জিএম কাদের আগত অতিথিদের স্বাগত জানান। ইফতার পূর্ব বক্তৃতায় তিনি বলেন, ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি। বাঙালি তাদের সব আন্দোলন সংগ্রামে চরম সফলতা পেয়েছে, যখন পুরো জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। তিনি বলেন, এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে। দুই টুকরো কমলা খাওয়ায় হাত পা বেঁধে কিশোরকে পেটালেন শিক্ষক। ইফতার শেষ হয়েছে, উদ্ধৃত্ত রয়ে গেছে কয়েক টুকরো কমলা। এক কিশোর লোভ সামাল দিতে পারেনি, দুটি টুকরো খেয়ে ফেলে সে। টের পেয়ে গেলেন মাওলানা শিক্ষক। আর যাবে কোথায়, ধরে আনা হলো ওই কিশোরকে। হাত পা বেঁধে বেধড়ক মারপিট করা হলো তাকে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হলো হাসপাতালে। নির্যাতনের শিকার ওই কিশোরের নাম সাগর হোসেন। সে সদর উপজেলার রাউতাইল গ্রামের মৃত আরমান হোসেনের ছেলে। এ ঘটনায় তার মা মোসাম্মদ মধুমালা বাদী হয়ে ঝিনাইদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে বুধবার সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায়। ঘটনার সঙ্গে জড়িত জেলা শহরের কলাবাগানের মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার ইতোমধ্যে এতিমখানা থেকে পালিয়ে গেছেন। জানা যায়, সোমবার জৈনিক এক ব্যক্তি এতিমদের জন্য ইফতারের আয়োজন করেন। ইফতার শেষে কয়েকটি কমলা উদ্ধৃত থেকে যায়। সেখান থেকে কিশোর সাগর হোসেন দুই টুকরো কমলা খেয়ে ফেলে। অভিযোগ, মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার অন্য শিক্ষকদের মাধ্যমে বিষয়টি টের পেয়ে যায়। বুধবার সেহরি খাওয়ার পরে সাগরকে ডেকে নেয়। এরপর ফজরের নামাজ শেষ হতে হাত ও পা বেঁধে নির্মমভাবে মারপিট শুরু করে দেয়। এক পর্যায়ে সাগরের শারীরিক অবস্থা চরম অবনতি ঘটে। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে মেঝেতে শুয়ে কাতরাচ্ছে সে। চিকিৎসকরা জানান, মৃত্যুর আশঙ্কা না থাকলেও শরীরের বিভিন্ন স্থান থেকে থোক থোক রক্ত জমাট বেঁধে আছে তার। এদিকে ওই মাদ্রাসায় আরও এক শিশুর সন্ধান মিলেছে। জীর্ণ শীর্ণ দেহ, বুকের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের চিহ্ন রয়েছে তার। অসহায় ওই এতিম শিশুটি ভয়ে আড়ষ্ট হয়ে আছে। কথা বলতেও পারছে না সে। নাম তার রায়হান উদ্দিন, বয়স মাত্র 6। সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে সে। অভিযোগ উঠেছে, ওই শিশুটির উপর নির্যাতন চালিয়েছে একই শিক্ষক ইমরান হাওলাদার। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জোটে যাবে না নাহিদদের দল, প্রার্থী দেবে ৩০০ আসনে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এককভাবে ৩০০ আসনে এনসিপি প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা। তারা জানিয়েছেন, নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনও চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে। আগামী জাতীয় নির্বাচনের জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারোর সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলে নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা। দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, তরুণদের নেতৃত্বে গঠিত দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। জাতিসংঘ ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র। জুলাই ও আগস্টে বাংলাদেশে বর্বরতার চিত্র আবারও তুলে ধরল জাতিসংঘ মানবাধিকার দপ্তর। বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনের আলোচনায় বিক্ষোভরত মানুষের ওপর গুলিবর্ষণ এবং দমন পীড়নের লোমহর্ষক চিত্র উঠে এসেছে। ভিকটিমদের মর্মস্পর্শী বর্ণনায় অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। তাদের মতে, একটি বুলেট কেবল একজনকে আহত বা নিহত করেনি, বরং গোটা পরিবারকে পথে বসিয়ে দিয়েছে।
ক্ষতিপূরণ দিয়েই এর পরিসমাপ্তি ঘটতে পারে না। এর একটা দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। হতাহতের কষ্টের কথার পাশাপাশি ভিকটিমদের ক্ষত সরাতে তাদের ন্যায় বিচার প্রাপ্তি, আহতদের চিকিৎসা এবং বর্তমান ব্যবস্থার সংস্কারের প্রতি সমর্থন উঠে আসে আলোচনায়। সংস্কারে মানবাধিকারকে কেন্দ্রে রাখার প্রতি আহ্বানের বিষয়টিও সামনে আসে। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা সামদানির সঞ্চালনায় অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সিভিল সোসাইটির প্রতিনিধি ফারহানা শারমিন ইমো, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত, গুম হওয়া যুবদল নেতা সুমনের বোন সানজিদা, আন্দোলনে অংশ নেওয়া 17 বছর বয়সী আইনের ছাত্রী নওশিন, নেদারল্যান্ড, সৌদি আরবের প্রতিনিধি আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিক ডেভিড বার্গম্যানের তৈরি করা একটি প্রামাণ্য ভিডিও দেখানো হয়। ওই ভিডিওতে যাত্রাবাড়িতে কিভাবে নিষ্ঠুরতা চালানো হয়েছে তার চিত্র উঠে এসেছে। অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের সুপারিশমালা সদস্য রাষ্ট্রগুলোর সামনে তুলে ধরা হয়। গত 12 ফেব্রুয়ারি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে তুলে ধরা হয়। সেখানে বলা হয়, জুলাই আগস্টে 1400 মানুষ নিহত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রশ্নোত্তর আলোচনায় অংশ নেন। ভলকার তুর্ক তার বক্তৃতায় বলেন, সাবেক রাজনৈতিক নেতারা এবং নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের মদদেই নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জেন্ডার ভিত্তিক সহিংসতার ঘটনা ঘটেছে। কারণ বিক্ষোভে নারীরা সামনের সারিতে ছিল এবং তারা নির্যাতনের শিকার হয়েছেন। এমন সব অপরাধের ব্যাপারে জবাবদিহিতা নিশ্চিত করা মূল বিষয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আদালতে বিচার করা যায়। তিনি অবশ্য বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যে মানবাধিকারের লঙ্ঘন সেই কথাটিও স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, সত্যটা প্রকাশ হওয়াটাও গুরুত্বপূর্ণ। তিনি এ সময় বাংলাদেশে ভিকটিমদের সঙ্গে কথা বলা স্মৃতি স্মরণ করেন। তারা আহত হয়েছেন, তাদের জীবনযাত্রা কিভাবে চলবে সেটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সংস্কার কমিশন গঠনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনা প্রমাণ করেছে সংস্কার কেন্দ্রে অবশ্যই মানবাধিকারকে রাখতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি সংস্কারকে কেন্দ্রে রাখবেন। এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন, সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনও প্রয়োজন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জুলাই আগস্টের বর্বরতার চিত্র সঠিকভাবে তুলে এনেছে। এই নিষ্ঠুরতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে আইন সংস্কার করা হয়েছে। অনেককেই গুম করা হয়েছে, আহত অনেককেই চিকিৎসা নিতে দেওয়া হয়নি। সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনের সুপারিশ জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও সুপারিশ মতোই। সংখ্যালঘুদের ওপর নির্যাতন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে। সংখ্যালঘুদের অনেকেই সাবেক সরকারের দলের সঙ্গে যুক্ত। পার্বত্য চট্টগ্রামে ভোটের বিষয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করা হবে। ফারহানা শারমিন ইমো পেশায় একজন আর্কিটেক্ট। তিনি বিক্ষোভের দিনগুলোতে হতাহতদের সহায়তা দিয়েছিলেন। শারমিন বলেন, একটি বুলেট শুধু একজনকে আহত করে না, পুরো পরিবারকে হতাশার সাগরে ভাসিয়ে দেয়। মুগ্ধের ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন, তার ভাইয়ের আত্মত্যাগের চিত্র তুলে ধরেন। আরও বলেন, এখন নতুন স্লোগান হচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সানজিদা বলেন, সত্য বেরিয়ে আসা প্রয়োজন, নিষ্ঠুরতার অপরাধের বিচার হওয়া প্রয়োজন। নওশিন বলেন, গুলিতে আমার ভাই আহত হয়েছিল, তখন কোনো হাসপাতাল চিকিৎসা দেয়নি। ভাগ্যক্রমে আমার ভাই বেঁচে গেছে। একটা জেনারেশন ট্রমা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।